আসসালামু আলাইকুম। কবিটর বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো এবং কবিটর বাংলার সাথে আছো। বিশেষ করে তোমরা যারা ২০২৫ সালে নবম শ্রেণীতে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভর্তি হয়েছ, তোমাদের জন্য আজকে মোস্ট একটি ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে। তোমরা অনেকেই অনেক কমেন্ট, অনেক অনেক কিছুই বলতেছো, ফোন দিয়ে মেসেজ করে, হোয়াটসঅ্যাপে যে তোমাদের নিয়ে ক্লাস শুরু করতে। তো শিক্ষার্থীবৃন্দ, আমি যে পদ্ধতিতে ক্লাস করি সেটা হচ্ছে প্রথমে বই থেকে বেসিক ক্লাসগুলো করাই। তারপরে বইয়ের যে অধ্যায়গুলো আছে, যেগুলো তোমাদের সরাসরি হোয়াইট বোর্ডে মানে গাণিতিক ব্যাখ্যা থাকে বা বোঝার জিনিস থাকে, সেগুলো আমি আবার পরবর্তীতে বই একবার শেষ হয়ে গেলে পরবর্তীতে সেগুলো নিয়ে আলোচনা করি। এই পদ্ধতিতে এগোলে আমাদের সবচেয়ে ভালো হয়। শিক্ষার্থীবৃন্দ, আজকে রসায়নের আমি ২ নম্বর অধ্যায়টা শুরু করব। ১ নম্বর অধ্যায়টা ইতিমধ্যেই তোমাদেরকে দেখিয়েছি। ২ নম্বর অধ্যায়টা তোমাদের সিলেবাসে আছে, যে পদার্থের অবস্থা। এই অধ্যায়টা কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে। তো এই অধ্যায়টা তোমরা যারা এই রসায়ন বইটা পেয়েছো এবছর, বইটা উল্টাবা, বইয়ের পেজ নম্বরে চলে যাবো ১৭। ১৭ নম্বর পেজে যখন আসবা তখন এই অধ্যায়টা দেখবা তোমাদের সামনে হাজির হয়েছে, যে পদার্থের অবস্থা। পদার্থের অবস্থা বা স্টেটস অফ ম্যাটার, এই জায়গাটা আমরা যদি ছবিটা দেখি, পিকচারটা দেখিয়ে দেখো, এই পিকচারে কিন্তু আমরা একসাথে কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি, যে এখানে শক্ত পদার্থ আছে, আবার একটি গ্লাসের ভিতরে তরল পদার্থ আছে, আবার কিছু ঘাম আছে, মানে বুদবুদ আকারে উপরে উঠে যাচ্ছে। তো এখানে একটার ভিতরেই কিন্তু দু একটা অবস্থা, পদার্থের অবস্থা বিরাজ করছে। হ্যাঁ, ৩টা অবস্থা। এখানটা যেটা আছে, পদার্থের বিশেষ বৈশিষ্ট্য হলো এগুলোর ভর আছে, এরা স্থান দখল করে, যেমন চেয়ার, টেবিল, খাতা, কলম, বরফ ইত্যাদি। হ্যাঁ, একটি পদার্থ কঠিন, তরল, গ্যাসীয় ৩ অবস্থায় থাকতে পারে। তাহলে আমরা বুঝলাম পদার্থের অবস্থা হচ্ছে ৩টা: কঠিন, তরল ও গ্যাসীয়। এই ৩ অবস্থাতেই প্রত্যেক পদার্থের নিজস্ব কিছু ধর্ম বৈশিষ্ট্য দেখা যায়। মানে কঠিন পদার্থের কিছু বৈশিষ্ট্য আছে, তরল পদার্থ এবং বায়বীয় পদার্থের কিছু বৈশিষ্ট্য রয়েছে। আমরা এখন যেটা দেখব, কঠিনের কি কি অবস্থা আর তরল এবং গ্যাসীয় পদার্থের কি কি অবস্থা রয়েছে। দেখো, যে নির্দিষ্ট ভর, যে বস্তুর নির্দিষ্ট ভর, এখানে তুমি মুখস্থ করবা, যে বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাকে বলে পদার্থ। হ্যাঁ, এই জিনিসটা মুখস্থ করবা। আর কক্ষ তাপমাত্রায় কোনো কোনো পদার্থ কঠিন, কোনো পদার্থ তরল, আবার কোনো পদার্থ গ্যাসীয় অবস্থায় থাকে। জাস্ট ২ বার রিডিং করবা, ইনশাল্লাহ না বোঝার কিছুই থাকবে না। এখন আসো কঠিন বা সলিড। কঠিন পদার্থের নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আকার, নির্দিষ্ট আয়তন থাকে। এই সব পদার্থের কণাগুলোর মধ্যে এক ধরনের আকর্ষণ বল থাকে। মানে কঠিনের যে কণাগুলো দ্বারা গঠিত, এই কণাগুলো অনেক কাছাকাছি থাকে। কাছাকাছি থাকার মানে হচ্ছে তাদের একটা আকর্ষণ বল থাকে। আর এই আকর্ষণ বলটার নাম হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল বা শক্তি। কঠিন পদার্থের ক্ষেত্রে এই আন্তঃআণবিক আকর্ষণ শক্তিটা একটু বেশি থাকে, যার কারণে এটা কঠিন হয়। এবং কঠিন পদার্থের উপর তাপ, চাপ প্রয়োগ করলে সংকুচিত খুব কম হয়, যেটা আমরা খালি চোখে দেখতে পারি না। আবার তাপমাত্রা বাড়ালে কঠিন পদার্থের আয়তন খুবই কম পরিমাণ বৃদ্ধি পায়। কঠিন পদার্থের কণাগুলো চলাচল বা স্থান ত্যাগ করতে পারে না, তবে নিজস্ব স্থানে কম্পন সৃষ্টি করতে পারে। তার মানে কঠিন পদার্থ এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে নড়াচড়া করতে পারে না, কিন্তু নিজেদের ভিতরে যে অণু পরমাণুগুলো আছে সেগুলো নড়াচড়া করে। তরল পদার্থ, লিকুইডস। তরল পদার্থ নির্দিষ্ট ভর ও নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু কোনো আকার নেই। মানে যে পাত্রে যখন রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে, তাই না? আমরা যেমন পানির কথা চিন্তা করি, ১ গ্লাস পানি একটা ছোট গ্লাসে রাখলে ছোট গ্লাসের আকার ধারণ করবে, আবার বড় গ্লাসে রাখলে বড় গ্লাসের আকার ধারণ করবে, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে আমরা এই কঠিনের তুলনায় তরল পদার্থের আন্তঃআণবিক শক্তিটা কম, যার কারণে অণু পরমাণুগুলোর ভিতরে আকর্ষণ শক্তিটা একটু কম। এই জন্য তারা কিন্তু একটু দূরে দূরে থাকে, চলাচল করতে পারে। হ্যাঁ, এখানে একবার পড়বা, পারবা। আর এ থেকে যদি আমরা তাপ, চাপ হ্রাস করে দিই, বৃদ্ধি করি, তাহলে তার জায়গা কিন্তু বৃদ্ধি পাবে, মানে চলাচলটা আরো বৃদ্ধি পেয়ে যায়। এরপরে গ্যাসীয় বা তরল বায়বীয় পদার্থ। গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে, কিন্তু আকার, আয়তন কিছুই নাই। যে কোনো পরিমাণ গ্যাস তুমি ছেড়ে দিবা, পুরো ঘরেই ছড়াই যাবে। আবার অল্প একটু গ্যাস ছেড়ে দিবা, পুরো ঘরে ছড়িয়ে যাবে। তুমি আতর, সেন্ট এটা নিয়ে চিন্তা করতে পারো, যে এক তুমি যখন পারফিউম ব্যবহার করো, একবার প্রেস করলে পুরো ঘরে ছড়ায়, আবার ২০ বার প্রেস করলেও কিন্তু পুরো ঘরে ছড়ায়, তাই না? তাহলে এরা নির্দিষ্ট কোনো আকার আকৃতি নাই, কিন্তু কি আছে? ভর আছে। হ্যাঁ, এবং এদের আমরা দেখি, এদের হচ্ছে তোমার আন্তঃআণবিক শক্তিগুলো অনেক কম, যার কারণে একটা কণা আর একটা কণা থেকে অনেক দূরে থাকে। এরপর আসো কণার গতিতত্ত্ব। এটা কিভাবে পড়বা? কঠিন, তরল, বায়বীয়। আমরা একটু আগে দেখে আসলাম না, কঠিন পদার্থের আন্তঃআণবিক শক্তি অনেক বেশি, তার মানে একটা কণার ভিতরে আর একটা কণার ফাঁকা জায়গাটা অনেক কম।
হ্যাঁ, যার কারণে এই কঠিন পদার্থের অণুগুলো খুব কম চলাচল করতে পারে, তরল পদার্থ একটু বেশি চলাচল করে, তার তুলনায় বায়বীয় পদার্থের অণুগুলো আরো বেশি চলাচল করে, কাঁপতে পারে। হ্যাঁ, সেই জন্য কঠিনের তুলনায় তরলের গতিশক্তি বেশি, তরলের তুলনায় বায়বীয় গতিশক্তি বেশি। এখান থেকে যা বললাম একবার রিডিং পড়বে, একবার দেখবা তুমি বুঝে গেছো। হ্যাঁ, এবার আসছে ব্যাপন। ব্যাপনটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রায় প্রত্যেকবারই প্রশ্ন আসে। ব্যাপনটা হচ্ছে, আমি একটা উদাহরণ দিই তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পারবে। মনে করো একটা আহ আতরের শিশি তুমি খুলে রাখলা ঘরের ভিতরে কোনো এক কর্নারে। এবার তুমি ঘরে ফ্যান ট্যান বন্ধ করে সব রেখে দিলা। এবার দেখো তো তুমি আস্তে আস্তে পুরো ঘরে এই আতরের যে সুঘ্রাণটা আছে এটা ছড়ায় কিনা। এটা কিন্তু ছড়িয়ে যায়। এই যে ছড়ায় পড়লো, এই প্রক্রিয়াটার নাম কিন্তু হচ্ছে ব্যাপন বা ডিফিউশন। দেখো কি লিখছে, কোনো মাধ্যমে কঠিন তরল গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্ত সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। ব্যাপনের সংজ্ঞা আসলে তোমাকে এতটুকু লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। ব্যাপন কঠিন তরল কিংবা বায়বীয় সব পদার্থেরই হয়ে থাকে এবং উচ্চ ঘনস্থান থেকে নিম্ন ঘনস্থানের দিকে স্বতঃস্ফূর্ত ছড়িয়ে পড়ে। স্বতঃস্ফূর্ত শব্দের অর্থ হচ্ছে নিজে নিজে ছড়িয়ে পড়ে। আমরা যেই সেন্টের বা আতরের শিশির কথা বললাম, এটা কিন্তু মুখটা খুলে দিয়ে, মাথাটা খুলে দিয়ে আমরা কিন্তু বাতাস দিয়ে পুরা ঘরে ছড়ায় না, সে নিজে নিজে ছড়িয়ে পড়ছে। এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে। আচ্ছা, এখানে আমরা দেখবো যে এখানে লেখছে, যে পদার্থে ছড়িয়ে পড়তে সময় কম লাগে সেই পদার্থের ব্যাপন হার বেশি, এবং যে পদার্থে ছড়িয়ে পড়তে সময় বেশি লাগে ব্যাপন হার কম। আর ব্যাপন হার বেশি হবে না কম হবে সেটা নির্ভর করবে আণবিক ভরের উপরে। এটা একটু মনে রাখো। হ্যাঁ, যে পদার্থের আণবিক ভর বেশি সেই পদার্থের ব্যাপন হার কম, আর যে পদার্থের আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। ওকে, এখানে একটা পরীক্ষা আছে, এই পরীক্ষা জাস্ট একবার করবা, দেখবা যে তুমি নিজেই বুঝতে পারছো। হ্যাঁ, এখানে একটা পরীক্ষা আছে ব্যাপনের। দেখো, এক গ্লাস পানির ভিতরে যদি আমরা নীল রঙের একটা কিছু এখানে ছেড়ে দিই, আস্তে আস্তে কিন্তু পুরো গ্লাসে পানিতে নীল রংটা ছড়িয়ে পড়বে। বা পটাশিয়াম পার ম্যাঙ্গানেট যদি ছেড়ে দিই তাহলেও কিন্তু নীল বর্ণ ধারণ করবে। সেক্ষেত্রে এটাও কিন্তু ব্যাপনের একটা উদাহরণ। এখানে একটা ব্যাপনের, এটা দিয়ে মাঝে মাঝে প্রশ্ন এসে থাকে। এই জায়গাটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি, তুমি একবার জাস্ট রিডিং করবা। দেখো, এখানে দুটা গ্যাস আছে। এখানে হচ্ছে NH4Cl, মানে অ্যামোনিয়াম ক্লোরাইড। একটা এই জায়গাটায় দেওয়া আছে HCl। হ্যাঁ, এই যে এটা একটা টিউব, কাঁচনলের ভিতরে এখানে তুলা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে HCl ভেজা তোলা, আর এখানে হচ্ছে NH4OH ভেজা তোলা। দেওয়ার পর যখন দুই মুখে দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে এই HCl অ্যাসিড কিন্তু আস্তে আস্তে বাষ্প আকারে এদিকে যাবে। আবার এই অ্যামোনিয়া, এখানে একটা গ্যাস আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ভিতরে, এই অ্যামোনিয়া গ্যাসটা আস্তে আস্তে এদিকে আসবে। এখন দেখো সাদা ধোঁয়াটা এখানে তৈরি হয়েছে, তাহলে HClটা মাত্র এতটুকু আসছে, আর অ্যামোনিয়াটা খুব দ্রুত অনেক জায়গায় চলে আসছে, তাই না? তার মানে ছড়িয়ে পড়ছে দ্রুত কি অ্যামোনিয়া, এই জন্য অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হারটা বেশি। এটা আমাদের একটু হালকা গাণিতিক ব্যাখ্যা করা আছে আণবিক ভর বের করে। অ্যামোনিয়া গ্যাসে আণবিক ভর বের করবা, আর HCl গ্যাসে আণবিক ভর বের করতে হবে। এখন কথা হচ্ছে আণবিক ভর বের করবো কিভাবে। আণবিক ভর বের করার জন্য আমাদের এর পরের একটা অধ্যায় আছে, সেখানে যেতে হবে। তারপর আমি এখন একটু দেখাই দিচ্ছি তোমাদের। দেখো, মনে করো HCl, এটা সবচেয়ে সহজ দেখি আমি আগে। H2O, পানি। হ্যাঁ, পানিটা শিখালে এটা তুমি এমনি পারবা। দেখো, আণবিক ভর বের করতে হলে ওই অণুতে পরমাণু কি কি আছে, যেমন এখানে হাইড্রোজেন আর অক্সিজেন আছে। H ফর হাইড্রোজেন আর O ফর অক্সিজেন, দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন মিলে পানি গঠন করে, আমরা যে পানি খাবারটা খাই সেটা। তাহলে পানির সংকেত হচ্ছে এটা H2O। এই হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1। এটা তোমার মুখস্থ করতে হবে, আমি পরে একটা ক্লাস আছে সেগুলো দেখলে বুঝতে পারবা অন্য অধ্যায়ে। আর এখানে হাইড্রোজেন 2 আছে বলে 2 দিয়ে গুণ করতে হবে, যোগ। অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। তো এখন যদি 2 কে 2 আর 16 যোগ করো 18। এই 18টা কিন্তু হচ্ছে 18 গ্রামটা হচ্ছে কিন্তু H2 এর আণবিক ভর। আবার একই রকম ভাবে যদি তুমি HCl টা বের করো, H হচ্ছে 1, মাত্র আমরা দেখলাম হাইড্রোজেন হচ্ছে 1, আর কিন্তু হাইড্রোজেন একটাই আছে যার কারণে 1 দিয়ে গুণ করার কিছু নাই। আর একটা Cl মানে ক্লোরিন হচ্ছে 35.5। তাহলে 35.5 আর 1 যোগ করলে কত হবে? 36.5। এভাবে আণবিক ভর বের করতে হবে। দুটা আণবিক ভর বের করলে যার আণবিক ভর কম হবে তার ব্যাপন হারটা কি হবে? বেশি হবে। এখানে আমরা যদি দেখি, এই যে অ্যামোনিয়া গ্যাসের HCl গ্যাসের আণবিক ভর হচ্ছে 36.5, যেটা আমরা বের করলাম। আর অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর হচ্ছে 17। 17 কম বলে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ছে। হ্যাঁ, এটা এভাবে ব্যাখ্যা করতে হবে। এরপর আমি আর একটু যাচ্ছি, এই অধ্যায়টা আজকে দেখি শেষ করতে পারি কিনা। না, এই অধ্যায়টা আরেকদিন তোমাদেরকে ক্লাস করাতে হবে, অলরেডি 10 মিনিট হয়ে গেছে। আচ্ছা, একটু দেখি। এরপর আসলে নিঃসরণটা ঠিক ব্যাপনের উল্টা। ব্যাপন যেমন একা ছড়িয়ে পড়ছিল, কিন্তু নিঃসরণ একা ছড়িয়ে পড়ে না। নিঃসরণটা সরানোর জন্য প্রেসার ক্রিয়েট করতে হয়। তার মানে অধিক চাপ থেকে নিম্ন চাপের দিকে সরিয়ে সজোরে বের হয়ে যাওয়ার প্রক্রিয়াটার নাম হচ্ছে নিঃসরণ। হ্যাঁ,
যা লেখা আছে। যেমন তুমি একটা বেলুনের কথা চিন্তা করো, বেলুনের ভিতরে যদি তুমি বাতাস ঢুকাও চাপ দিয়ে দিয়ে, তাহলে বেলুনের ভিতরে প্রেশারটা কি বেশি হয়, সেখানে চাপটা বেশি থাকে এবং বাইরের চাপটা কি থাকে, কম থাকে। যখন বেলুনটাই তুমি ছিদ্র করে দিবা, তখন ওই সরু ছিদ্র পথে ভিতরের গ্যাসগুলো তুমি বাইরে বের হয়ে আসবে। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ব্যাপন, নিঃসরণ। এই জায়গা থেকে জাস্ট এতটুকু পড়বে। এবার আসো মোমবাতি প্রজ্বলন এবং মোমের 3 অবস্থা। আজকে জাস্ট এতটুকু পড়বো আমরা, হ্যাঁ। অল্প অল্প করে পড়ি, প্রতিদিন পড়া দিলে তোমার দেখবা সিলেবাসটা শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো মোমবাতি প্রজ্বলন, মোমের 3 অবস্থা। এখানে এই প্রশ্নটা মোটামুটি আসে, সেটা হচ্ছে মোমের 3 অবস্থা। মোম জ্বললে কি কি ঘটনা ঘটে। তো পদার্থের অবস্থা রয়েছে 3টা, কঠিন, তরল, বায়বীয়। এবং পদার্থের পরিবর্তন আছে 2টা, সেটা হচ্ছে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন। হ্যাঁ, এর ভিতরে সবই রয়েছে, ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন 2টাই রয়েছে এবং পদার্থ 3 অবস্থা বিরাজ করছে। সেটা একটু আলোচনা করবো। দেখো, মোম জ্বললে, মোমটা হচ্ছে সিএইচ দ্বারা গঠিত, হ্যাঁ, সিএইচ মানে হাইড্রোকার্বন। মোমের ভিতরে সিএইচ আছে, হাইড্রোজেন আছে আর কার্বন আছে, হ্যাঁ। তো এই হাইড্রোজেন আর কার্বনটা যখন তোমার থাকলো ওই অক্সিজেনের সাথে জ্বালানো হলো, জ্বালালে কিছু মোম দেখবা, যখন মোম তোমরা তো কিনছো, মোম জ্বালিয়ে দেখবা কঠিন, মোমটা অনেক কঠিন, শক্ত, তার মানে সে কঠিন অবস্থায় আছে। এবং যখন আগুন দেওয়া হলো, জ্বালানো, তখন কিছু মোম দেখো তরল আকারে পড়ে যায়, তাহলে এটা তরল হলো। আবার কিছু মোম কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যায়, শেষ হয়ে যায় মানে কিন্তু সে বাতাসে আস্তে আস্তে মিশে যাচ্ছে গ্যাস আকারে, তাহলে ওটা হচ্ছে গ্যাসীয় অবস্থা হলো। তাহলে মোমের আমরা কয়টা অবস্থা পেলাম? 3টা অবস্থা পেলাম। তাহলে কঠিন, তরল, বায়বীয়, 3টা অবস্থা পেলাম। এবার আসো মোমের, আমি যে বললাম পরিবর্তন 2টা, ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তনটা আসলে কি? যে পরিবর্তন বাইরে থেকে দেখলে জাস্ট মনে হয় যে অবস্থায় পরিবর্তন হয়েছে, আর ভিতরে যা আছে তাই। যেমন মোমের কথা চিন্তা করো, মোম কঠিন ছিল, আগুনে জ্বলে কিছু মোম তরল হয়েছে, সেটা আবার ঠান্ডা হয়ে আবার মোম হয়েছে। তাহলে কি, মোম একবার কঠিন একবার তরল হচ্ছে, আবার কঠিন হচ্ছে, কিন্তু মোম কিন্তু মোমে থাকছে, তারপরে কিন্তু সে কিন্তু পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটাকে বলা হলো ভৌত পরিবর্তন। মানে ভিতরে কোনো পরিবর্তন হয় না, এই বাইরের দিক থেকে দেখলে মনে হচ্ছে সে পরিবর্তিত হচ্ছে। কিন্তু কিছু মোম এই সিএইচ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, আমরা জানি যে মোম বিক্রিয়া করলে কি হয়, দেখো একটু খেয়াল করো, সিএইচ এটা যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তখন তোমার তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড। দেখবা মোম জ্বালালে কালো ধোঁয়া তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড, প্লাস দেখবা পানি তৈরি হচ্ছে, H2O, প্লাস হচ্ছে তাপ তৈরি হয়, আর একটা জিনিস তৈরি হয় আলো, হ্যাঁ, তাই না? এটা মোম জ্বললে এই জিনিস ঘটনা ঘটে থাকে। মোমের সাথে অক্সিজেনের জ্বলে গেলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে, পানি ওই যে গলে গলে পড়ে, আবার তাপ, হাত পাশে যদি তুমি মোমের পাশে হাত দাও, তাপ তৈরি হবে, আবার অন্ধকারে জ্বালালে কিন্তু আলো তৈরি হবে। তো এবার বিষয়টা দেখো, এই মোম অক্সিজেনের পুড়ে যেগুলো তৈরি হলো, এটা এই কার্বন ডাইঅক্সাইড, পানি, তাপ, এটা কি মোমের সাথে কোনো মিল আছে? নতুন জিনিস তৈরি হয়েছে না? তাহলে এই যে নতুন জিনিস তৈরি হলো, নতুন পরিবর্তন হলো, এটার নাম হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ওকে, তাহলে পরিবর্তন কয়টা পড়লা? 2টা, ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। ওকে শিক্ষার্থীবৃন্দ, আজকে যতটুকু পড়ালাম, এটুকু কিন্তু তোমার যেভাবে বই থেকে পড়াইছি ঠিক এভাবে কিন্তু পড়তে হবে ভালো রেজাল্ট করার জন্য। শিক্ষার্থীবৃন্দ, আশা করি যেভাবে পড়ানো শুরু করছি আজকে থেকে এভাবে কন্টিনিউ করতে পারলে খুব সহজেই বইটা শেষ হবে এবং তোমরা 100% A+ পাওয়ার মতো একটা প্রস্তুতি তোমরা নিতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কবিটি বানার সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।